কেদারনাথ ভারতের হিমালয় পর্বতমালায় প্রায় 12,000 ফুট উচ্চতায় অবস্থিত এক পবিত্র তীর্থস্থান। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ বহু পথ পাড়ি দিয়ে কেদারনাথ পৌঁছন শুধুমাত্র এই পৌরাণিক মন্দিরের সাথে বাবা কেদারের এক ঝলক দর্শন পাওয়ার আশায়। তবে কেদারনাথ পৌঁছানো কোনো কঠিন চ্যালেঞ্জের থেকে কম নয়। গৌরীকুণ্ড থেকে কম বেশি প্রায় 16 কিলোমিটার পাহাড়ি রাস্তা ট্রেক করে কেদারনাথ পৌঁছানো যেন জীবন থেকে ইম্পসিবল শব্দটা বাদ দেওয়ার জন্য যথেষ্ট। এছাড়া যারা পায়ে হেঁটে পৌঁছতে পারবেন না তাদের জন্য রয়েছে ঘোড়া, রয়েছে পালকি এবং রয়েছে পিঠুর ব্যবস্থা। আর খুব কম সময়ে কেদারনাথ পৌঁছানোর জন্য হেলিকপ্টার তো রয়েছেই। তবে সারাদিন হেঁটে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করে অবশেষে কেদারনাথ পৌঁছানোর যে অনুভূতি তা অন্য কোনোভাবেই পাওয়া যায় না। দিন কয়েক আগে বাবা কেদারনাথের দরবারে হেঁটে পৌঁছানোর লক্ষ্যে এবং বাবা কেদারের দর্শনের উদ্দেশ্যে শুরু হয় আমার জার্নি। তবে আগামী দিনে আপনারা যারা কেদারনাথ যাওয়ার কথা ভাবছেন, লাগেজ প্যাকিংটা তাদের সবার জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। কি কি নেবেন, ব্যাগ কতগুলো করবেন, ইত্যাদি ইত্যাদি। এই পর্বে আমি আমার লাগেজ প্যাকিং থেকে শুরু করে বাবা কেদারের দরবারে পৌঁছানো পর্যন্ত আমরা কি কি করলাম, কিভাবে পৌঁছলাম, কোথায় থাকলাম, তার সবকিছুই আপনাদের সামনে তুলে ধরব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের পর্ব। সময় রাত্রি 11টা আর এখন আমি প্যাকিংয়ে ব্যস্ত। আপনারা থাম্বনেল দেখে তো অলরেডি বুঝতে পেরে গেছেন যে এই ট্রিপে আমি যাচ্ছি কেদারনাথ। হ্যাঁ, কেদারনাথ যাওয়ার জন্য কি কি প্যাকিং করলাম অবশ্যই আপনাদের সঙ্গে তার কিছু শেয়ার অবশ্যই করব। তো চলুন একবার দেখে নেওয়া যাক। কেদারনাথ যাওয়ার জন্য আমার এই দুটো ব্যাগ হয়েছে। দুটো ব্যাগ এই কারণেই হয়েছে যে একটা ব্যাগ তো আমরা যেখানে মানে সোনপ্রয়াগে যেই হোটেলে থাকবো সেখানেই এই ব্যাগটা রেখে যাব, আর এই একটা ব্যাগ আমরা ক্যারি করব। তাই এটার মধ্যে ওই একদিনের যেটুকু দরকারি যাবতীয় জিনিস সেগুলোই ক্যারি করব, আর ড্রেস আপ যা থাকবে সেগুলো এখানেই থাকবে। খুব সামান্য জিনিস নিয়ে কিন্তু আমরা এই 21 কিলোমিটার রাস্তা পাড়ি দেবো পাহাড়ে। এই জিনিসগুলো এখনও প্যাকিং করা হয়ে ওঠেনি, মানে মেডিসিন এগুলো রয়েছে, ধরুন ব্যান্ডেড রয়েছে, একটা স্প্রে রয়েছে মানে ব্যথার জন্য, এখানে কিছু ইলেকট্রল নিয়েছি, এটা একটা ঠান্ডার ওষুধ আছে, আর এখানে পেন কিলার রয়েছে। তো এই মেডিসিনগুলোকে এই ব্যাগেই নিয়ে নেবো, কারণ এই ব্যাগটা নিয়েই আমরা উঠবো। আর সব থেকে দরকারি আরেকটা জিনিস যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে এটা হচ্ছে আমার একটা রেডমির পাওয়ার ব্যাংক। এটা 20,000 mAh এর পাওয়ার ব্যাংক রয়েছে, এটা অবশ্যই ক্যারি করতে হবে। তো আপনারা যারা প্যাকিং করবেন, প্যাকিংয়ে কিন্তু পাওয়ার ব্যাংকটা মাস্ট রেকমেন্ডেড। ব্যাগ প্যাক করে সে রাতের মতো ঘুমিয়ে নিলাম। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে টোটো করে রওনা দিলাম দাইহাট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছে টিকিট করে সকাল 7:54 কাটোয়া হাওড়া লোকাল ধরে যাত্রা শুরু করলাম হাওড়ার উদ্দেশ্যে। সময় সকাল 10:52 আর এই জাস্ট আমরা এসে পৌঁছলাম হাওড়া স্টেশন। এই যে এইটাই আমাদের ট্রেন। সময় তখন দুপুর 12:16। প্রায় 1 ঘন্টা 20 মিনিটের অপেক্ষার পর হাওড়া স্টেশনের ডিসপ্লে বোর্ডে আমাদের ট্রেন অর্থাৎ কুম্ভ এক্সপ্রেসের প্ল্যাটফর্ম কনফার্ম হলো। ডিসপ্লে বোর্ড দেখে আমরা এসে পৌঁছলাম 11 নম্বর প্ল্যাটফর্মে। এই যে বলতে বলতেই কুম্ভ এক্সপ্রেস তার নির্ধারিত 11 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো। আমি এবার জার্নি করছি M1-এ অর্থাৎ 3E কোচে। কোচগুলো বেশ নতুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ায় ইচ্ছে হলো এবার 3E-তে জার্নি করে দেখার। আমাদের খরচ পড়েছিল 1650 টাকা জনপ্রতি। সময় দুপুর 1টা। কুম্ভ এক্সপ্রেস একেবারে সঠিক সময়ে হাওড়া থেকে রওনা দিল দেরাদুনের উদ্দেশ্যে। তবে আমাদের গন্তব্য হরিদ্বার অর্থাৎ
কুম্ভ এক্সপ্রেসের সেকেন্ড লাস্ট স্টপ। তবে আপনাদের বলে রাখি, হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার জন্য মোট 3টি ট্রেন রয়েছে, কুম্ভ এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস এবং দুন এক্সপ্রেস। এর মধ্যে দুন এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন চলাচল করে। এছাড়া উপাসনা এবং কুম্ভ এক্সপ্রেসকে বলা যায় একই ট্রেন। সপ্তাহে 5 দিন চলে কুম্ভ এক্সপ্রেস নামে এবং বাকি 2 দিন চলে উপাসনা এক্সপ্রেস নামে। আচ্ছা, আপনাদের এই আমরা যে ট্রেনে জার্নি করছি অর্থাৎ কুম্ভ এক্সপ্রেস, এই কুম্ভ এক্সপ্রেস সম্বন্ধে কয়েকটা কথা বলে রাখি। আমরা এবার কুম্ভ এক্সপ্রেসে জার্নি করছি 3E-তে, মানে থার্ড ইকোনমি যেটাকে বলা হয়। এই 3 ইকোনমি বা 3Eর সাথে থার্ড এসির যেটা পার্থক্য সেটা হচ্ছে এই 3E-তে স্পেস কিন্তু অনেকটাই কম থাকে তুলনামূলক। মানে থার্ড এসিতে আমরা যেটা দেখে থাকি, এই যে সাইড লোয়ার কিংবা সাইড আপার কিংবা যে সিটগুলো রয়েছে সেগুলো অনেকটাই চওড়া হয়। 3E-তে কিন্তু সেটা একদমই নেই, একদম ছোট ছোট সিট। জার্নি যদি অনেকটা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা। তো যাই হোক, ওই আর কি, আমরা যেহেতু দুজন ছেলে রয়েছি তাই আমাদের আশা করি জার্নিতে কোনো অসুবিধা হবে না। আর এই 3E-তে আমাদের ভাড়া পড়েছে হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত 1630 টাকা। যাই হোক, এই টিকিটটা আমরা আইআরসিটিসির মাধ্যমে অনেক আগেই কেটে রেখেছিলাম। মানে এই টিকিট কাটার দায়িত্বটা অরিজিনালি আমার উপরেই থাকে, সে আমার সঙ্গে যেই যাক না কেন। এখন কি ব্যাপার বলুন তো, যখন আমরা টিকিটটা কাটি তখন ছিল RAC 9-10। যাই হোক, 2 দিন আগে আমি চেক করলাম, কনফার্ম হয়েছে। আর আজকে যখন চার্ট প্রিপেয়ার হলো তখন লাকিলি দেখলাম যে 23-24 একটা আমাদের কনফার্মেশন আসলো সিটের, যে 23 আর 24। আমি যখন সার্চ করলাম দেখালো 23 আর 24, সাইড লোয়ার আর সাইড আপার। তো যাই হোক, লাকিলি এগুলো হয়ে গেছে। তো এই নিয়ে নিয়েছি আমাদের লাঞ্চ। বলে রাখি, লাঞ্চ কিন্তু আমরা জোম্যাটো থেকে অর্ডার করেছি। যখন আমরা হাওড়া স্টেশনে ছিলাম তখনই জোম্যাটোতে অর্ডার করে দিয়েছি। আর এই লাঞ্চ যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে ভেজ থালি। আমাদের খরচ পড়লো ওই 140 টাকার মতো। তো দেখে নিন একবার লাঞ্চে কী কী রয়েছে। লাঞ্চে দিয়েছে ভাত, রয়েছে পোস্ত, রয়েছে ডাল, এখানে রয়েছে পাঁপড়, আর এখানে রয়েছে আলু পটলের তরকারি। এছাড়া দিয়েছে সন্দেশ। তবে যেটা একটা সমস্যা লাগলো সেটা হচ্ছে, দেখুন, একটা দিয়েছে কাঁটা চামচ। এবার ব্যাপার হচ্ছে, ডাল কাঁটা চামচ দিয়ে তুলতে হবে, মানে কি করে তুলবো সেটা জানি না, জলটা তো পুরো এইভাবেই পড়ে যাচ্ছে। যাই হোক, কাঁটা চামচটা বাদ দিয়ে একবার খাবারের টেস্টটা আমরা দেখি। তবে দেখে মনে হচ্ছে কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, কারণ যে চালের কোয়ালিটিটা সেটা কিন্তু একবারে আমরা যেরকম বাড়িতে খাই সেরকমই। খেতেও যথেষ্ট ভালো, ভাতের একটা আলাদা টেস্ট রয়েছে, খুব ভালো লাগছে খেতে। তবে এই জোম্যাটো বলুন বা সুইগি বলুন কিংবা এই ট্রেনের মধ্যে এই যে অনলাইন ডেলিভারিগুলো, এগুলো হওয়ায় কিন্তু মানে সাধারণ মানুষের অনেকটা উপকারী হয়েছে। তো এতটা টেস্টফুল খাবার কিন্তু আগে খুব একটা পাওয়া যেত না। এখন এই জোম্যাটো কিংবা সুইগি আসায় এগুলো কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। দারুণ। সময় তখন দুপুর 3:25। আমাদের ট্রেন তার 199 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এসে পৌঁছলো প্রথম স্টপেজ অর্থাৎ আসানসোল জংশন। এখানে কুম্ভ এক্সপ্রেসের 5 মিনিটের স্টপ রয়েছে। সময় এখন 7:30 আর আমরা পার করছি, মানে ট্রেন আমাদের এসে পৌঁছেছে বিহারের মোকামাতে। তো আপনারা যখন দেখলেন, লাস্ট আপনাদের দেখিয়েছিলাম যে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর কিন্তু একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আপনাদের বললাম যে কালকে রাতে অনেকক্ষণ প্যাকিং হয়েছে, রাত 2টো বেজে গেছে শুতে। তারপর আজকে সকাল 6টার মধ্যে উঠে পড়া, আবার তারপর লোকাল ট্রেনের জার্নি, হাওড়া পৌঁছানো, হাওড়া থেকে এই ট্রেন। তো যাই হোক, পুরো একটা ধকল। সময় 9:26 আর এই আমাদের আজ রাতের ডিনার। তো ডিনার আমরা নিয়ে নিয়েছি রুটি আর সবজি। আর আপনাদের যেটা বললাম যে আমরা অনলাইনে অর্ডার করেছিলাম, তবে প্যাকিং কিন্তু একদমই ভালো নয়। আমার পার্সোনালি এই প্যাকিংটা একদমই ভালো লাগেনি। কীভাবে দিয়েছে, যে কোনো রকম প্রেজেন্টেশন, ফুড প্রেজেন্টেশন, সেটা তো কিছু বিন্দুমাত্র নেই, কোনো রকম প্যাকেটে ভরে ভরে দিয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ডিনার। চলুন একবার টেস্ট করে দেখি। এটা খেতে কিন্তু ভালো, রুটিটাও ভালো, তরকারিটাও ভালো। তবে ওই যে বললাম, প্রেজেন্টেশন একদম ফ্লপ এটা আর কি। যদি যেরকম কন্টেনারে ভরে দেয় সেটাও যদি করতো তবু ঠিক ছিল। এমনি খেতে ভালো হয়েছে, খেতে টেস্ট আছে। ডিনার সেরে আজ রাতের মতো ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন আমরা লখনৌ পার করে গেছি, অর্থাৎ কুম্ভ এক্সপ্রেস হাওড়া থেকে 1042 কিলোমিটার পথ অতিক্রম করেছে। এভাবেই ধীরে ধীরে পার হতে থাকলো সময়, সাথে ব্যারেলি, মোরাদাবাদ এবং আরও কত স্টেশন। সাথে সেরে নিলাম দুপুরের লাঞ্চ।
সময় 3:43 আর আমরা ফাইনালি এসে পৌঁছলাম হরিদ্বার। তবে আমরা কিন্তু সময়ের থেকে আগেই চলে এসেছি। আমাদের যে প্রথম জার্নি অর্থাৎ ট্রেন জার্নি ছিল, প্রায় 25 ঘন্টা সময় নিল। আর এই আমার পাশেই রয়েছে আমাদের ট্রেন কুম্ভ এক্সপ্রেস, এই ট্রেনে করেই আমরা এসেছি। তো চলুন, 25 ঘন্টার জার্নি কমপ্লিট হলো। এবার আমরা এই হরিদ্বারে আজকে রাতের মতন থাকার একটা আস্তানা খুঁজে নেব। এই হচ্ছে হরিদ্বার স্টেশন, আর দেখুন স্টেশনের আশেপাশটা কতটা সুন্দর লাগছে, সামনে পাহাড় দেখা যাচ্ছে। আর বলে দিই, ওয়েদার কিন্তু প্লেজেন্ট বলা যায়, মানে খুব যে বেশি গরম সেরকম না, ওই 27-28 ডিগ্রি টেম্পারেচারের মতো। তবে স্টেশনটা কিন্তু খুব সুন্দর, মানে এই তার লোকেশনটার জন্য। এরপর ওভারব্রিজ হয়ে রেলওয়ে স্টেশনের বাইরে এসে পৌঁছলাম। যাই হোক, অবশেষে এসে পৌঁছলাম হরিদ্বার স্টেশনের বাইরে। আর এখানে মানে হরিদ্বার স্টেশনের বাইরে আসলেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা অন্য কোথাও নয়, আপনারা এসছেন হরিদ্বার। দেখুন আমার পাশে মহাদেবের দুটো মূর্তি কিন্তু এখানে রাখা রয়েছে, মানে তৈরি করা রয়েছে। আর আপনারা যখন স্টেশনের বাইরে বেরোবেন, এখানে কিন্তু প্রচুর টোটো, অটো সব কিছু রয়েছে, যারা আপনাদের যে হোটেলে আপনাদের বুকিং আছে সেই হোটেলের নাম জিজ্ঞেস করবে এবং সেখানে পৌঁছে দেওয়ার কথা বলবে। হরিদ্বার স্টেশনের বাইরে এরকম মেন রাস্তা রয়েছে, এখানেও কিন্তু আপনারা সব টোটো বা অটো পেয়ে যাবেন। এই দেখুন, সব এখানটায় টোটো, অটো সবই রয়েছে। আপনারা যে গন্তব্যে যাবেন আপনাদের এখান থেকে কিন্তু মানে স্টেশনের ভেতর থেকেও পেয়ে যাবেন, আবার স্টেশনের বাইরে থেকেও চাইলে আপনারা বাইরে বেরিয়েও ধরতে পারবেন। এখন বাজছে বিকেল 4:30 আর আমি এসে হাজির হয়েছি আমাদের আজকের থাকার জায়গায়। তো এই যে জায়গাটা বলে দিই, যেহেতু ধর্ম করতে এসেছি তাই একটা ধর্মশালায় কিন্তু এবারের আশ্রয় আমার। তো এই ধর্মশালার নাম স্বামী মাধব দাস ধর্মশালা। আমরা যে রুমে রয়েছি, চলুন সেই রুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে দরজা, এটা দিয়ে ঢুকে এই দেখুন, এই হচ্ছে ওভারঅল রুম। এখানটা একটা বড় বেড রয়েছে, এসি রয়েছে, এখানে টিভি রয়েছে, এখানে ওয়ার্ড্রব রয়েছে, আর এখানে একটা চেয়ার, একটা ছোট টেবিল, এগুলো রয়েছে। আর এদিকে রয়েছে ওয়াশরুম, আর তাছাড়া এখানে একটা ছোট বসার জায়গা রয়েছে। চলুন একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদের। এই যে, এই দেখুন, এই হচ্ছে ওয়াশরুম। ঠিক আছে, এক রাতের ব্যাপার, আর বললাম যেহেতু ধর্মশালা, তো এই যে রুমটা, এই রুমের ভাড়া পড়েছে আমাদের এসি নিয়ে 800 টাকা। তো এক রাতেরই ব্যাপার, কোনো অসুবিধা নেই। আমরা ফ্রেশ হয়ে আমরা যেখানে রয়েছি সেখান থেকে একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম হারকি পৌরির উদ্দেশ্যে। তো চলুন, খুব বেশি দূরে নয় এখান থেকে, মানে আমরা যে জায়গায় রয়েছি সেখান থেকে টোটো ভাড়া হচ্ছে মাত্র 20 টাকা জন প্রতি। তো চলুন, সামনে রয়েছে হারকি পৌরি, 1 কিলোমিটারের মতন একটা ডিস্টেন্স রয়েছে। তো 1 কিলোমিটার রাস্তা চাইলে আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন, তবে যেহেতু সারাদিনের ধকল, মানে কাল থেকে আমাদের সকাল থেকে জার্নি চলছে, তাই আমরা টোটো করেই চলে আসলাম, একদম কাছে চলে এসেছি হারকি পৌরি। টোটো থেকে নামার পর বেশ কিছুটা রাস্তা কিন্তু এরকম পায়ে হেঁটে যেতে হচ্ছে। আসলে এদিকে গাড়িগুলো ঢুকতে দেন, ওখানে ব্যারিকেড লাগানো রয়েছে, ব্যারিকেড দিয়ে কিন্তু টোটোগুলো আটকানো রয়েছে। আর এগুলো লোকাল টোটো, এগুলো এখানে আসছে। আর এই সাইডে দেখুন পুরোটাই পার্কিং রয়েছে। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন, এদিকে কিন্তু পার্কিংয়ের বিশাল মানে ব্যবস্থা রয়েছে। আর এই রাস্তাটার আশেপাশে প্রচুর দোকান রয়েছে, দেখুন প্রচুর দোকান রয়েছে। টুপিগুলো বেশ ভালো লাগছে দেখতে। আর যাই হোক, এখানে দেখুন এই ড্রামগুলো পাওয়া যাচ্ছে, আপনারা যারা এখান থেকে গঙ্গার জল নিতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারবেন। এই যে দেখুন এই গেটটা, এরপরেই কিন্তু গঙ্গার উপরে এই ব্রিজটা রয়েছে। এই যে হরকি পৌরি কথিত আছে যে রাজা বিক্রমাদিত্য খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে তার ভাই ভাতৃহরির স্মরণে এটি নির্মাণ করেছিলেন, যিনি গঙ্গার তীরে এই স্থানে ধ্যান করতে এসেছিলেন। হরকি পৌরির যেখানে সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হয় এবং সবচেয়ে পবিত্র রূপে বিবেচিত হয় তা হল ব্রহ্মকুণ্ড। পুরাণ মতে সমুদ্র মন্থনের পর বিষ্ণুর বাহন গরুড় যখন অমৃতের কলসি নিয়ে উড়ে যাচ্ছিল, তখন অমৃতের একটি ফোঁটা ঠিক এই স্থানেই পড়ে বলে বিশ্বাস করা হয়। এছাড়াও বিশ্বাস করা হয় যে বৈদিক যুগে ভগবান বিষ্ণু এবং শিব হরকি পৌরিতে এসেছিলেন। ওই দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজ দিয়েই কিন্তু তখন আমরা টোটোয় করে আসলাম, তখন যেটা দেখিয়েছিলাম এই সেই গঙ্গা। আর এখানেই একটা এরকম ফুট ওভার ব্রিজ রয়েছে, মানে গঙ্গা নদী পারাপার করার জন্য। আর এই দেখুন প্রচুর লোক এখানে স্নান করছে, আর এখানে বিভিন্ন দোকান বসেছে। আর এই দিকটা দেখুন, বেশ ভালো লাগছে, প্রচুর মানুষের সমাগম কিন্তু এই হরিদ্বারে। প্রতি সন্ধ্যায় সূর্যাস্তের সময় হরকি পৌরির ঘাটে পুরোহিতরা গঙ্গা আরতির প্রদর্শন করেন। প্রচুর মানুষ এই মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য গঙ্গার দুধারেই উপস্থিত হন।
আরতি দেখে ফিরে চললাম আমাদের আজকের হোটেলের দিকে, অর্থাৎ আমরা যেখানে রয়েছি সেই জায়গায়। তবে বলে রাখি, আপনারা যারা আসবেন এখানে আরতি কিন্তু ধরুন ওই 6টার দিকে শুরু হয়, আর 1 ঘন্টার মতন এখানে আরতি চলে। তো আপনারা যারা আসবেন চেষ্টা করবেন একটু 6টার আগে আগেই আসার। বেশ ভালো জায়গা। আর যারা আসবেন হরিদ্বার অবশ্যই যেন একবার হর কি পৌড়ি আসবেন আরতিটা দেখার জন্য। আর জায়গাটাও খুব সুন্দর, এমনিও ভালো লাগবে। বেশ চারিদিকে গঙ্গা, বেশ ধরুন একটা ভালো জায়গা। এখানে আসলে একটা মনে হবে যেন একটা পজিটিভ সাইন আলাদাভাবে কাজ করছে। তবে হোটেলে যাওয়ার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু কেনাকাটা বাকি আছে। আপনাদের যেরকমটা আগেও বলেছিলাম যে অনেক জিনিস আমরা নিয়েছি, অনেক জিনিস হয়তো নিইনি। যেগুলো মনে পড়েছে সেগুলো আবার কেনাকাটা করতে হবে। চলুন আগে কেনাকাটা সারা যাক, তারপর আমরা হোটেলের দিকে যাব। এসেছিলাম এই রেল স্টেশন যেটা দেখতে পাচ্ছেন তার সামনের মার্কেটে। তবে তো এখান থেকে যেটা মেন আমার নেওয়ার ছিল সেটা হচ্ছে ট্রেক প্যান্ট, কিন্তু সেরকম কোনো ট্রেক প্যান্ট মানে আমার পছন্দ হলো না। তাই আবার সেই খালি হাতেই ফিরছি। দেখি যদি সামনে অন্য কোনো দোকানে পাওয়া যায়, আর না হলে সোনপ্রয়াগে একবার চেষ্টা করব। আর যদি না হয় তাহলে জিন্স পরেই যেভাবেই হোক কষ্ট করেই উঠতে হবে আর কি। পুরো মার্কেট চষে ফেললাম সোজা কথা ট্রেক প্যান্টের জন্য। ট্রেক প্যান্ট ঠিকঠাক পেলাম না। এখানে যেগুলো পাওয়া যাচ্ছে ওই ট্র্যাকস্যুট টাইপের কিংবা কার্গো টাইপের। তো ওগুলো তো আমাদের ওখানেও পাওয়া যায়। আমি যে টাইপের প্যান্ট খুঁজছি অরিজিনালি ট্রেক প্যান্ট, সেটা এখানে কোথাও পেলাম না। তো যাই হোক, ট্রেক প্যান্টটা নেওয়া হলো না। একটা রেনকোট নিয়েছি, সেটার দাম পড়েছে 100 টাকা। তো রেনকোটটা ভালো। এই রেনকোটগুলো আর আমাদের ওখানকার রেনকোটগুলোর মধ্যে একটা পার্থক্য আছে বলে দিই। আমাদের ওখানকার যে রেনকোটগুলো ওগুলো দেখবেন অনেকটা ওয়েট হয়, ভারী হয়। এই রেনকোটগুলো কিন্তু একটা ছোট জায়গার মধ্যে ফোল্ড হয়ে ঢুকে যায়, আর খুবই লাইট ওয়েট। সে কারণেই না এগুলো ক্যারি করতে খুব সুবিধা হয়। সে কারণে একটা রেনকোট নিয়ে নিলাম। ট্রেক প্যান্ট পেলাম না, দেখি সোনপ্রয়াগ গিয়ে যদি পাওয়া যায়। ওখানে দাম অবভিয়াসলি বেশি হবে। তো যাই হোক, আর ওসব কথা না ভেবে বসে পড়েছি ডিনার করতে। ডিনারে নিয়েছি আমরা তন্দুরি রুটি, আর সে সাথে নিয়েছি ডাল ফ্রাই, আর এদিকে ওই স্যালাড, গ্রিন চিলি। গ্রিন স্যালাড বলতে শুধু মানে শশা। যাই হোক, আর একটু রয়েছে পিকল। তো এই দিয়ে আজকে ডিনার সারবো। তো চলুন আজকে আর বেশি দেরি করবো না, তাদের ডিনার শেষ করে শুয়ে পড়তে হবে। কাল আবার সকাল 5টায় আমাদের বাস রয়েছে সোনপ্রয়াগ যাওয়ার জন্য, আর সেক্ষেত্রে আমাদের উঠতে হবে 4টেরও আগে। গুড মর্নিং। এখন বাজছে 4:40, অর্থাৎ ভোরবেলা। আর আমরা যেমনটা আগের পর্বে বলেছিলাম যে আজকে আমাদের উঠতে হবে 4টেরও আগে, তাই উঠেছি, রীতিমতন 4টের আগে উঠেছি। আর এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আমরা যে ধর্মশালায় ছিলাম সেখান থেকে এই বাস স্ট্যান্ডের দূরত্ব, মানে হরিদ্বার বাস স্ট্যান্ড থেকেই বাসটা ছাড়ছে, তো হরিদ্বার বাস স্ট্যান্ডের দূরত্ব ওই 1 কিলোমিটারের মতন। শুনলাম স্টেশনের অপোজিট সাইডেই এই বাস স্ট্যান্ড। তো একটা জিনিস দেখলাম যে এই বাস স্ট্যান্ড থেকে, মানে যে বাসের সার্ভিসটা রয়েছে, তারা আমাদের 2বার করে ফোন করেছিল। কালকেও একবার ফোন করেছিল, আজকেও ওই আধ ঘন্টা আগে একবার ফোন করে কনফার্ম করলো যে আপনারা আসছেন কি না। আমরা এখন পার করছি হরিদ্বার বাস স্ট্যান্ড। তবে এখান থেকে কিন্তু আমাদের বাসটা ছাড়বে না। আমাদের বাস এই বাস স্ট্যান্ডের সামনেই আরেকটা রাহি হোটেল বলে একটা হোটেল আছে, তার সামনে থেকে কিন্তু আমাদের বাসটা ছাড়বে। আর এই যে মার্কেটটা দেখছেন, কালকে এই মার্কেটটা 3 থেকে 4বার আমার ঘোরা হয়ে গেছে, শুধু ওই ট্রেক প্যান্ট কেনার জন্য, মানে ট্রেক প্যান্ট খুঁজতে গিয়ে। এই হচ্ছে আমাদের বাস। যাই হোক, খুঁজতে খুঁজতে বাসটাকে পাওয়া গেল। এরা কিন্তু তবে একটা জিনিস যেটা বারবার ফোন করবে আপনাকে, আপনাদের সাথে কন্ট্যাক্ট রাখবে বাস। আর এই যে যারা রেনকোট কেনেননি তারা কিন্তু এখান থেকে রেনকোট কিনে নিতে পারবেন। দাম শুরু হচ্ছে মাত্র 50 টাকা থেকে। চলুন সিটে বসা যাক। সময় 4:58, আর আমরা উঠে পড়েছি বাসে। তো বাসের সিট নাম্বার হচ্ছে আমাদের 13-14, মানে একটা নিয়েছি উইন্ডো সাইড, আর একটা একই সাথে নেওয়া হয়েছে, কিন্তু আলাদা করা হয়নি যেহেতু দুজন একসাথে যাচ্ছি। আর আমরা বলে রাখি, এই যে বাসটা, এটা আমরা বুক করেছিলাম রেড বাসের থ্রু। আপনারা যারা চাইবেন তো আপনারা রেড বাসের থ্রু অনলাইনে আগে থেকেই বুক করে রাখতে পারবেন। তার জন্য আমাদের খরচ পড়েছিল ওই 1000 টাকা জনপ্রতি। তো যেটা আমরা দেখলাম যে আপনারা যদি বাস বুকিং না করেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, এখানেও কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন। তাছাড়া শেয়ার গাড়িও আপনারা পেয়ে যাবেন, প্রচুর গাড়ি রয়েছে। সময় 5:20, আর অলরেডি 20 মিনিট আমরা লেট হয়ে গেছি। আর এখন বাস ছেড়ে দিল তার গন্তব্য, অর্থাৎ সোনপ্রয়াগের উদ্দেশ্যে।
তবে বলে রাখি, অনলাইনে বাসের ভাড়া 1000 টাকা হলেও অফলাইনে যদি আপনারা সরাসরি আমরা যেখান থেকে বাসে উঠি সেখানে এসে কথা বলে বাসের টিকিট করেন, তবে তা 550 থেকে 600 টাকার মধ্যে হয়ে যাবে। আর যদি আপনারা রিজার্ভ গাড়ি করে সোনপ্রয়াগ যান, সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়তে পারে 8000 থেকে 10,000 টাকা। পৌঁছতে সময় লাগবে প্রায় 8 ঘন্টা। সময় সকাল 8টা, আর আমরা এসে পৌঁছে গেছি তিনধারা নামের একটা জায়গাতে। আর এই যে দেখুন, এরকম একটা রেস্টুরেন্ট রয়েছে, এখানে কিন্তু অনেক কটাই হোটেল রয়েছে। আপনারা এখানে এসে ব্রেকফাস্ট করে নিতে পারবেন, আমরাও তাই করব। চলুন একবার ভেতরে যাওয়া যাক। ব্রেকফাস্টের জন্য আমি অর্ডার করে নিয়েছিলাম পোহা। তবে বলবো, খাবারের থেকেও বেশি সুন্দর ছিল এই প্রকৃতি। সামনে মা গঙ্গা বয়ে চলেছে তার পার্বত্য গতিতে। ব্রেকফাস্ট সেরে আবারও রওনা দিলাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তবে রাস্তার সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে। সবুজ পাহাড়, ছোট ছোট পাহাড়ি জনপদ, পাহাড়ের উপর দিয়ে এই রাস্তা এবং সাথে পার্বত্য গতিতে নীল বর্ণের গঙ্গা নদী। এই দেখুন, কথা বলতে বলতে এসে পৌঁছলাম ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল দেবপ্রয়াগে। আমরা যেহেতু বাসে যাচ্ছি, তাই এবার দেবপ্রয়াগ আপনাদের কাছ থেকে দেখানো সম্ভব হলো না। তবে আপনারা যারা রিজার্ভ গাড়ি নিয়ে যাবেন, তারা অবশ্যই দেবপ্রয়াগে দাঁড়াবার সুযোগ পাবেন। সময় 1:47, আর আমরা এসে পৌঁছলাম সীতাপুর। সীতাপুর হচ্ছে সোনপ্রয়াগে যাওয়ার সময় যে বাস স্ট্যান্ডটা রয়েছে সেটাকে বলা হয়। ওই সীতাপুরের আগে কিন্তু আর বাস বলুন বা যে শেয়ার গাড়িগুলো আছে সেগুলো কিন্তু যায় না। হ্যাঁ, যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসছেন সেই গাড়িগুলো অবশ্যই যায়। তো আমাদের বাস আমাদের নামিয়ে দিল সীতাপুরে। এবার এখান থেকে প্রায় 1 কিলোমিটারের একটা ওই ধরুন হাঁটা পথ রয়েছে। তারপর আমরা পৌঁছবো সোনপ্রয়াগ। স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার পথ হেঁটে এসে পৌঁছে গেছি দেখুন এরকম একটা জায়গায়। এখান থেকে কিন্তু এই যে দেখুন পুলিশ স্টেশন সোনপ্রয়াগ, এখানে স্ক্যানিং হয় এই সামনেটা, আপনারা এখানে স্ক্যানিং করে নিতে পারবেন। আর এখানে প্রচুর হোটেল রয়েছে। তো চলুন আমরা একটা হোটেলের সাথে একটু কথা বলে দেখি। এখানে রয়েছে দেখুন সৈনিক হোটেল, এই যে সাদা রঙেরটা। চলুন প্রথমে এটাতেই কথা বলবো। সময় এখন দুপুর 2:22, আর আমরা সীতাপুরে বাস থেকে নেমে প্রায় 1 কিলোমিটার একটা হাঁটা পথ অতিক্রম করে এসে পড়েছি সোনপ্রয়াগে। এই যে জায়গাটা দেখুন, এখানে কিন্তু গাড়ির পার্কিং, আপনারা যারা রিজার্ভ গাড়ি নিয়ে আসছেন কিংবা নিজেদের গাড়িতে আসছেন, তারা কিন্তু এখানে গাড়ি পার্কিং করবেন। তারপরেই সামনেটা পুরোটা একটা মার্কেট রয়েছে। মার্কেটের ওপরেই এই আমরা যে হোটেলে রয়েছি, হোটেলটার নাম হচ্ছে সৈনিক হোটেল। তো এই হোটেলটা এক চান্সেই আমরা ঢুকে পড়লাম, এবং যখন আমরা কথা বললাম, ওই রুম কিন্তু একটা রিজনেবল রেট আছে। আপনারা যদি এর পরে এগিয়ে যেতেন মানে গৌরীকুণ্ডের দিকে, সেখানে কিন্তু রুমের রেট অনেকটা হাই। তো আমরা সেটা করিনি, আমরা এখানেই থাকলাম। এই জায়গাটা আরেকবার লোকেশনটা আপনাদের ভালোভাবে বলে দিই। যেখানে আপনারা প্রথম স্ক্যান করবেন আপনাদের ডকুমেন্ট, যেটা অনলাইনে বার করে নিয়েছেন, যেটা স্ক্যানটা করবেন, সেইখানে পুরোপুরি তার সামনেই। আর আমরা যে রুমে রয়েছি, চলুন রুমটা একবার দেখিয়ে দিই। এই সৈনিক হোটেলের রুমটা হচ্ছে ট্রিপল বেডরুম। আমাদের খরচ পড়লো মাত্র 1200 টাকা দুজনার, অর্থাৎ 600 টাকা করে পার হেড। আর আরেকটা জিনিস বলি, এখানে যেমন এক সাইডে আপনারা গাড়ি দেখতে পাচ্ছেন, গাড়ির যেমন ভিড় এখানে, সেরকম আরেকটা জিনিসের ভিড় রয়েছে, সেটা হচ্ছে হেলিকপ্টার। কন্টিনিউ হেলিকপ্টার আসছে। তার মানে আপনারা যদি পায়ে হেঁটে বা এই ঘোড়ার পিঠে করে না যেতে চান, আপনারা কিন্তু হেলিকপ্টারটাকে একটা অপশনের মধ্যে রাখতে পারেন। প্রচুর হেলিকপ্টার রয়েছে, কন্টিনিউ হেলিকপ্টার কেদারনাথ যাচ্ছে আর কেদারনাথ থেকে আসছে। আচ্ছা, এবার চলুন আমরা যেই রুমে রয়েছি সেই রুমটা আপনাদের একবার দেখিয়ে দিই। রুমটা মোটমাট ঠিক আছে। এই সব জায়গায় এরকম রুম কিন্তু যথেষ্ট ভালো বলাই চলে। চলুন একবার রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। রুমের নাম্বার সেরকম কোথাও কিছু দেওয়া নেই। দেখি এখানটা কি আছে, এখানে S2 বলে উল্লেখ করা আছে। চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের আজকের রুম। এখানে একটা ডাবল বেড রয়েছে আর এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, মাঝখানে একটা টেবিল রয়েছে।
এর থেকে বেশি কিছু কিন্তু এখানে মানে আশা করাটা আমাদের ভুল। আর এই হচ্ছে ওভারঅল রুম। এই যে এখানে রয়েছে ওয়াশরুম, চলুন একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে দেখুন, এই হচ্ছে ওয়াশরুম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে, গিজার রয়েছে, এটা খুব দরকারি। যাই হোক, এই যে দেখুন। আর আমাদের রুমের বাইরেটা একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে টেরেস, এখানে গিয়ে আপনারা বাইরের ভিউ উপভোগ করতে পারবেন, কিংবা আপনাদের যদি কোনো ড্রেস ভেজা থাকে সেটা শুকিয়ে নিতে পারবেন। আর এদিক থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই যে বাইরে একটা পাহাড়ের ভিউ রয়েছে, সামনে মন্দাকিনী নদী রয়েছে, চলুন একবার দেখিয়ে দিই। এই যে দেখুন, এই যে বয়ে চলেছে মন্দাকিনী নদী, এই দেখুন। আর সে সাথে আপনাদের যেটা বলছিলাম যে এই দেখুন, এই যে শেডটা দেখতে পাচ্ছেন, যেটা এখানেই কিন্তু আপনাদের ডকুমেন্টস যা আছে সেগুলো স্ক্যান করতে হবে, মানে আপনারা যেটা অনলাইনে রেজিস্ট্রেশন করে এসেছেন সেটার স্ক্যান করতে হবে এই শেডটার কাছেই। তো সেটা খুবই কাছে আমাদের। চলে এসেছি লাঞ্চ করতে, অলরেডি অনেক লেট হয়ে গেছি আমরা। এই সময় মানে সাধারণত কেউ লাঞ্চ করে না, 4টের বেশি বেজে গেছে। তো যাই হোক, আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের নিচের ফ্লোরে দুটো রেস্টুরেন্ট রয়েছে একদম গ্রাউন্ডে। তো সেখান থেকেই আপনারা চাইলেও লাঞ্চ করে নিতে পারবেন, আমরাও লাঞ্চ সেখান থেকেই করছি। বলি, আপনারা যদি থালি সিস্টেমে লাঞ্চ করেন সেক্ষেত্রে ওই 170 টাকার মতন আপনাদের খরচ হবে। তবে আমরা আজকে থালি নেইনি, আমরা আলাকার্টে অর্ডার করেছি, ভাত অর্ডার করেছি, ডাল নিয়েছি, ডাল ফ্রাই আর আলু মটর অর্ডার করেছি। তো আলাকার্টের দাম একটু বেশি, তো যাই হোক, সকাল থেকে সেভাবে খাওয়া হয়নি। চলুন একবার একটু ভাতটা টেস্ট করে দেখি, একটু ডাল দিয়ে। ঠিকঠাক খেতে, তবে যেটা বলবো, আমাদের মতন ওখানকার টেস্ট তো পাবেন না সব জায়গায়, তবে ঠিক আছে। ভাত ডাল তরকারি যা আছে যথেষ্ট ভালো। লাঞ্চ করার পর এখন এসছি আমাদের যে রেজিস্ট্রেশনটা রয়েছে সেটা স্ক্যান করাতে। এই দেখুন, এই হচ্ছে সেই স্ক্যান সেন্টার, এইখানটা কিন্তু আপনারা স্ক্যান করে নিতে পারবেন। ভালো সেটাই হবে যদি আপনারা আগের দিন মানে যেদিন পৌঁছচ্ছেন সেদিনই স্ক্যানটা করে রাখেন, তাহলে দ্বিতীয় দিন আর লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। আর এই স্ক্যানের জায়গাটা একদম আমাদের এই যে সৈনিক হোটেল তার সামনে। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে যে মার্কেটটা রয়েছে, আপনারা যদি ধরুন যখন আপনারা হরিদ্বার থাকছেন সেখানে যে দামে কেনাকাটা করবেন, এখানের দাম কিন্তু অনেক বেশি। আমরা এই জাস্ট একটা প্যান্ট নিলাম, ওই 6 পকেটের প্যান্টগুলো, একদম পাতলা, কোনো রকম আর কি, মানে হালকাও আছে। এটার দাম পড়লো ওই 400 টাকা, 450 টাকা বলছিল, 400 টাকার নিচে আসলো না। যাই হোক, স্ক্যান সেরে ট্রেক প্যান্ট কিনে পৌঁছে গেলাম রুমে। তারপর কিছুক্ষণ ঘুমিয়ে উঠে দেখি রাত হয়ে এসেছে এবং বেশ কয়েক পশলা বৃষ্টিও হয়েছে। তবে যেহেতু আমাদের এখন আর অন্য কোথাও বেরোনোর নেই, তাই সোজা পৌঁছে গেলাম ডিনার করতে। গুড মর্নিং। এখন সময় সকাল 3:56। যাই হোক, সকাল বলবো না রাত বলবো, যাই হোক কিছু একটা। আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে চললাম। আমাদের একটা ব্যাগ, যেটা পিট ব্যাগ, সেটাই শুধু সাথে নিয়েছি। আর যে বড় ব্যাগটা ছিল, ব্যাকপ্যাকটা, ওটা যে এদের লকার রুমটা রয়েছে, লকার রুমে আমরা রেখে দিয়েছি। তো চলুন, অলরেডি এদিকে লাইন পড়ে গেছে, প্রচুর লোক ট্রেকিং শুরুও করে দিয়েছে। আমরা তো প্রায় 1 ঘন্টা লেট, মানে আমরা বেরোবো ভেবেছিলাম 3টের সময়, এখন অলরেডি 3:56। আমরা এখন পার করছি মন্দাকিনী নদীর ব্রিজ। এই নিচ দিয়ে মন্দাকিনী নদী বয়ে চলেছে। যেহেতু অন্ধকার, এখনও মানে ভোরের আলো ফোটেনি, সে কারণে দেখুন ঠিকভাবে বোঝা যাচ্ছে না। যাই হোক, এখান থেকে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওপারেই। আমাদের যে কোনো একটা গাড়িতে উঠতে হবে, কারণ এই গাড়িতে করেই আমরা প্রথমে গৌরীকুণ্ড যাব। আমরা জাস্ট 5 মিনিটের একটা ওয়াক করে এসে মন্দাকিনী নদীর ব্রিজ পার হয়ে আমরা চড়ে বসলাম গাড়িতে। গাড়ির ব্যাপারটা বলে দিই, গাড়িতে কিন্তু পুরো প্যাকড আপ। তো 10 জন করে একটা গাড়িতে মানুষ নিচ্ছে, আর সেক্ষেত্রে গাড়িতে ভাড়া পড়ছে পার হেড 50 টাকা করে। রাস্তা খুব বেশি দূরে নয়, ওই ধরুন গাড়িতে 5 মিনিটের মতন সময় লাগবে। তবে যদি জ্যাম থাকে, কারণ প্রচুর মানুষ যায় আর ঘোরারও একটা লম্বা লাইন থাকে, সেক্ষেত্রে অনেকটা বেশি টাইম লাগতে পারে। তো গাড়ির ভেতরের অবস্থাটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, পুরো প্যাকড আপ, সামনে 2 জন, মাঝের রোতে 4 জন, আর পেছনেও সেই প্রায় 4 জন। যাই হোক, তো চলুন
যাওয়া যাক। হর হর মহাদেব। এসে পৌঁছে গেলাম গৌরীকুণ্ড। তবে বলে দিই, গৌরীকুণ্ডের পার্কিংটা কিন্তু বেশ কিছুটা দূরে, প্রায় ওখান থেকে 5 মিনিট হেঁটে এসে এখানে পৌঁছতে হচ্ছে। আর এই দেখুন, এই যে জায়গাটা আমি একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, এই রাস্তা দিয়ে আমরা আসলাম। আর এই দেখুন, এখানটায় বেশ কিছু দোকান রয়েছে, আপনারা চাইলে টুকটাক খাবার সামগ্রী যা আছে সেগুলো নিয়ে যেতে পারবেন। আর এই দিকে আমাদের যেতে হবে, ওই দেখুন ওখানটায় লেখা আছে কেদারনাথ প্যাডেল মার্গ। এখানটায় রয়েছে পিট্টু, আপনারা চাইলে এগুলো করে নিতে পারবেন, অনেক রয়েছে। চলুন আর একটু সামনে যাওয়া যাক। এবার আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, এই যে নদীটা বয়ে চলেছে, আগেই বলেছিলাম এই নদীটা হচ্ছে হিমশীতল মন্দাকিনী নদী। আর ঠিক তার এই সাইডেই, মানে মাঝখান দিয়ে দেখুন ছোট্ট একটা রাস্তা রয়েছে, এইদিকে মন্দাকিনী বয়ে চলেছে, আর এইদিকে এটা হচ্ছে সেই গৌরীকুণ্ড, যার নাম অনুসারে কিন্তু এই জায়গার নাম গৌরীকুণ্ড। এটা হচ্ছে একটা উষ্ণ প্রস্রবণ। দেখুন, এক সাইডে হিমশীতল জল রয়েছে আর এদিকে কিন্তু উষ্ণ প্রস্রবণ রয়েছে। তো আমরা গৌরীকুণ্ড দেখলাম, এবার আমরা এগিয়ে যাব কেদারনাথের পথে। তবে এখন আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, দেখুন আমি যেখান দিয়ে যাচ্ছি তার আশেপাশে কিন্তু প্রচুর স্ট্রাকচার টাইপের আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এই দেখুন, প্রচুর রয়েছে। তো এগুলো হচ্ছে এখানকার পালকি। আপনারা যখন গৌরীকুণ্ডের এন্ট্রি পয়েন্টে ছিলাম তখন আপনারা দেখে থাকবেন যে সাংঘাতিক একটা ভিড় ছিল বা লাইন ছিল, সেগুলো কিন্তু এই পালকি বুকিংয়ের জন্যই। চলতে চলতে এরকম অনেক লাঠির দোকান আপনারা পাবেন, সেখান থেকে আমরা একটা লাঠি নিলাম, আমি একটা নিলাম, বিট্টু একটা নিল। এই যে হচ্ছে দোকান, দেখুন প্রচুর দোকান রয়েছে। রাস্তায় কিন্তু এরকম লাঠির দোকান আপনারা প্রচুর পেয়ে যাবেন। তবে যেটা বলবো, লাঠি নেওয়ার সময় একটু বেছেই নেবেন, যতটা হালকা লাঠি আপনারা নিতে পারেন ততটাই নেবেন। মানে লাঠিটা ভারী হলে পরে ওই ভারী লাঠিটাই সমস্যা ক্রিয়েট করবে কিন্তু। আর এই লাঠির দাম পড়লো আমাদের 50 টাকা। তবে যদি লাঠিটা আপনারা আসার সময় আবার রিটার্ন করেন, সেক্ষেত্রে কিন্তু এরা প্রতি লাঠিতে 20 টাকা করে আপনাদের রিটার্ন করবে। হাঁটতে হাঁটতে আমরা প্রায় চলে এসেছি। এই রকম দেখুন একটা গেট রয়েছে এখানটায়। এটা হচ্ছে কেদারনাথ যাওয়ার আগে সবার প্রথমে এই গেটটাই পড়ে। এটা লেখা রয়েছে দেখুন, গেটওয়ে অ্যাট গৌরীকুণ্ড। এখান থেকে দেখুন শুরু হচ্ছে ঘোড়া। আপনারা যারা ঘোড়ায় যেতে চাইবেন তারা কিন্তু এখানে ঘোড়া পেয়ে যাবেন। এই যে এখানে রয়েছে, সামনে রয়েছে। আর সে সাথে বলে দিই, দেখুন আকাশটা কিন্তু পরিষ্কার হতে শুরু করেছে, অর্থাৎ পরিষ্কার মানে দিনের আলো ফুটতে শুরু করেছে। আপনারা শুধু ভাবুন, আমরা খালি হাত পায়ে উঠতে আমাদের যতটা না কষ্ট হচ্ছে, এরা কি করে নিজেরা পিঠে আরেকজনাকে নিয়ে সেই দীর্ঘ 16 কিলোমিটারের পাহাড়ি রাস্তার জার্নি কমপ্লিট করে, ভাবার বিষয়। হর হর মহাদেব। সুন্দর একটা ছোট্ট ঝর্ণা রয়েছে মন্দাকিনী নদীর উপরে। এই যে দেখুন, নিচেই মন্দাকিনী নদী বয়ে চলেছে আর এরকম একটা ছোট্ট ঝর্ণা, বেশ সুন্দর লাগছে দেখতে। এখান থেকে কেদারনাথ আর 14 কিলোমিটার, জানি না কত কিলোমিটার হাঁটা হয়ে গেল। যা হেঁটেছি তাদের 2 কিলোমিটারের বেশি অলরেডি হয়ে গেছে। এবার এটা অনেকে বলে থাকে যে 16 কিলোমিটার, কেউ বলে বেশি 21 কিলোমিটার। তো সেটা এখন সঠিক বলা যাবে না। তবে এই যে মাইলস্টোনগুলো দেওয়া রয়েছে, এগুলো ধরেই আমাদের এগোতে হবে। যাই হোক, এখনও 14 কিলোমিটার বাকি। আর এদিকটা দেখিয়ে দিই, এই দেখুন প্রচুর মানুষ যাওয়া আসা করছে কিন্তু। এই যে সামনে দেখুন, একদম বরফে ঢাকা পাহাড়। এখন বাজছে 6:15। সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আপনাদের দেখালাম। তবে আমরা রুম থেকে বেরিয়েছিলাম, মানে হোটেল থেকে বেরিয়েছিলাম ওই 4টের কিছুক্ষণ আগে, মানে 3:55 নাগাদ। আর এখন বাজছে 6:15, মানে ধরুন 2 ঘন্টা বেশি হয়ে গেছে। আমরা এর মধ্যে ওই 3.5 থেকে 4 কিলোমিটার রাস্তা কভার করেছি, মানে আমাদের হোটেল থেকে। আর গৌরীকুণ্ড থেকে হিসেব করলে দেখা যাচ্ছে ওই কিলোমিটার 3 হয়েছে। যাই হোক, রাস্তা বহু দূর। তবে জীবনে প্রথমবার এতটা রাস্তা হেঁটে, মানে একটা ট্রেকিংয়ের অভিজ্ঞতা আসছে লাইফে, ভালো লাগছে। আমরা এখন পার করছি চিরবাসা। কেমন লাগছে বিট্টু? কষ্ট হচ্ছে কিন্তু ভালো লাগছে।
আনন্দ আছে কিন্তু প্রচুর লোকজন একসাথে হেঁটে যাচ্ছে ধরুন যাচ্ছি নতুন এক্সপিরিয়েন্স হ্যাঁ। জীবনে ফার্স্ট টাইম। আর সব থেকে ভালো কোনটা লাগছে বলি, আমরা যে শুধু আমরাই হাঁটছি এটা তো নয়, আমাদের সাথে প্রচুর মানুষ হাঁটছে। কাউকে আপনি চিনবেন না, কিন্তু যখন ওই একবার হর হর মহাদেব কেউ একজনা বলে উঠবে, তখন সবাই তার সাথে হর হর মহাদেব কিন্তু বলে উঠবে। চিরবাসাতেই দেখুন এরকম একটা রাস্তার উপরেই ঝর্ণা রয়েছে, আর আশেপাশে কিন্তু এরকম ছোটোখাটো অনেক দোকান পেয়ে যাবেন, যেখানে ম্যাগি, চকলেট, শসা, চা, কফি এগুলো পাওয়া যায়। আমরা এখনই কোনো রেস্ট নিচ্ছি না, আমরা যা ব্রেকফাস্ট করবো কিংবা যা করবো জঙ্গলচট্টিতে গিয়ে। কেদারনাথ আর 13 কিলোমিটার, আর জঙ্গলচট্টি এখান থেকে 1 কিলোমিটার। জঙ্গলচট্টি আর হাফ কিলোমিটারের মতন রয়েছে, কিন্তু এখান থেকে শুরু হলো বৃষ্টি পড়ছে। এতক্ষণ ভাবছিলাম যে হয়তো বৃষ্টিটা খুব একটা হবে না, ভালোভাবেই পৌঁছে যেতে পারবো, কিন্তু বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। এই হচ্ছে রাস্তার কিছুটা অবস্থা। জায়গায় জায়গায় কিন্তু এরকম শেড করা রয়েছে, এইদিকে রয়েছে, সামনে রয়েছে, এই সাইডে রয়েছে, তো দাঁড়ানোর জন্য বেশ ভালো জায়গা করা রয়েছে। প্রচুর লোক তো যাতায়াত করে না, দু একটা সেটা তো হবে না, তাই অনেক সেট কিন্তু এরকম করা রয়েছে জায়গায় জায়গায়। এই হচ্ছে জঙ্গলচট্টি, এই যে দেখুন সবাই এসে এখানে কিন্তু কিছুক্ষণ রেস্ট করে। এই দেখুন অনেক দোকান রয়েছে, অনেক। এখন সময় 7:30 আর আমরা পৌঁছে গেছি জঙ্গলচট্টিতে। বলি জঙ্গলচট্টিতে আসা মানে আমরা প্রায় আমাদের 16 কিলোমিটার জার্নি 4 কিলোমিটার কমপ্লিট করলাম। তো এখানে বিভিন্ন দোকান রয়েছে। আমরা যেটা ভেবেছিলাম যে জঙ্গলচট্টিতে এসেই আমরা প্রথম আমাদের স্টপ নেব একটা, তো সেরকমই একটা ব্রেক নিয়ে নিয়েছি। এখানে আমরা অর্ডার করেছি 1 কাপ কফি, যেটার দাম পড়লো হচ্ছে 40 টাকা। আপনারা যখন আসবেন আপনারা প্রথম ব্রেক চেষ্টা করবেন এই জঙ্গলচট্টিতেই নামার। আপনাদের অনেকটাই মানে 4 কিলোমিটার কভার হয়ে যাবে আর মাত্র 12 কিলোমিটার জার্নির। এখানে এসে খাবার দাবারের কিন্তু দাম একটু বেশি, যেরকম ম্যাগির দাম এখানে 70 টাকা, কফি 40 টাকা, চা 20 টাকা, এরকম জলের বোতল 60 টাকা। তো এখান থেকে নিতে পারেন, অবশ্যই নিতে পারেন, চাইলে আপনার বাড়ি থেকেও ক্যারি করতে পারবেন। কিন্তু যেহেতু জায়গাটা অনেকটা হাইটে, অনেক নিচ থেকে এদেরও ক্যারি করতে হয়, সে কারণে কিন্তু এখানে দামটা বেশি। তো আপনারা চাইবেন যে ব্যাগটা যেন হালকা হয়, আপনাদের ব্যাগটা, আমরাও সেটাই চেষ্টা করেছি। খুব বেশি কিছু ক্যারি করিনি, ব্যাগ হালকা রাখার চেষ্টা করেছি, কারণ তাহলে আমাদের উঠতে সুবিধা হবে। কফি শেষ করে ফেলেছি, যেহেতু মনে হলো আরেকটু বসে নিই, তাই নিয়ে নিয়েছি ছোলা সিদ্ধ। এগুলো হচ্ছে শুধু টাইম পাস করার জন্য, বেশি খেয়ে তো লাভ নেই, বেশি খেলে কিন্তু হাঁটাহাঁটি করা যাবে না, একদম মানে চলতে খুব সমস্যা হবে। তাই যত কম খাবার খাওয়া হয় আর কি, এই খাবারটা আমরা দুজন মিলে শেয়ার করছি। এই জায়গাটা দেখুন শুধু, আমরা এই রাস্তা দিয়ে আসলাম আর এই রাস্তাটাই সোজা এদিক দিয়ে চলে যাচ্ছে, এই যে ঘুরে ঘুরে ওদিকটা যাবে। আর জায়গাটা দেখুন তো কত সুন্দর লাগছে। জঙ্গলচট্টিতে ছোট একটা ব্রেক নেবো ভেবেছিলাম, কিন্তু ব্রেকটা প্রায় 40 থেকে 50 মিনিটের হয়ে গেছে। আমরা আবার জঙ্গলচট্টি থেকে শুরু করলাম আমাদের বাকি 12 কিলোমিটারের জার্নি। সময় এখন 9:21, আর আমরা ধীরে ধীরে প্রায় যেখান থেকে আমাদের মোবাইলটা কানেক্ট করেছিলাম মানে স্মার্ট ওয়াচের সাথে, সেখান থেকে দেখাচ্ছে 4.5 কিলোমিটার আমরা অতিক্রম করে ফেলেছি। টোটাল ডিস্টেন্স আমরা প্রায় বলে রাখি আপনাদের 5.5 কিলোমিটার অতিক্রম করেছি, কারণ এখান থেকে কেদারনাথের দূরত্ব এখনও 10.5 কিলোমিটার। এই দেখুন এগুলো চললো পালকি। তো যারা হেঁটে আসবেন না বা কোনো কারণে হেঁটে আসতে পারবেন না, তারা কিন্তু এই পালকি ব্যবহার করতে পারেন। আর আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাদের, এদিকে দেখুন বোর্ড রয়েছে, এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে আমাদের সব থেকে কাছে রয়েছে এখন ভীমবালি, আর তারপরে রয়েছে দেখুন বেস ক্যাম্প রয়েছে, যেটা 9 কিলোমিটার দেখাচ্ছে, আর ছোটা লিঞ্চলি যেটা সেটা 3.5 কিলোমিটার দেখাচ্ছে, আর কেদারনাথ 10.5 কিলোমিটার। চলুন একবার হর হর কেদার বলে এগিয়ে যাওয়া যাক। এই জায়গাটা দেখুন, সামনে খুব সুন্দর একটা ঝর্ণা রয়েছে, ঝর্ণার জলটা এই ব্রিজ করে দেওয়া রয়েছে, এখান দিয়ে নিচ দিয়ে বেরিয়ে আসছে। ঝর্ণাটা এখানটায় কিছুটা অল্প অল্প দেখা যাচ্ছে, চলুন
সামনে যাব, অবশ্যই ঝর্ণাটা দেখাবো। দারুণ ঝর্ণাটা কিন্তু। এই যে হচ্ছে দেখুন ঝর্ণাটা, যেটা একটু আগে আপনাদের বলছিলাম। এই দেখুন, খুব সুন্দর লাগছে ঝর্ণাটা। এই যে আর এখানে অনেক লোক দাঁড়িয়ে ছবি নিচ্ছে। আপনারা যখন আসবেন, এইটা ওই ধরুন 5 কিলোমিটারের মাথায় এই ঝর্ণাটা পড়বে। তবে এই জায়গাটাতেই কিন্তু একসময় ধস নেমেছিল, আর এই যে পাথরগুলো এগুলো ওপর থেকে কিন্তু নিচে এসে পড়েছে। এই রাস্তাটা প্রায় তখন ছিল না, যাই হোক এটা আবার ভালোভাবে তৈরি করা হয়েছে। আর এখন ঝর্ণাটা কিছুটা এরকম লাগছে, একটু জুম করি দেখুন, বেশ ভালো লাগছে এই জায়গাটা। আর এখানে প্রচুর মানুষ বসে রয়েছে, কিছুক্ষণ রেস্ট করছে, ফটো নিচ্ছে, আমরাও ফটো নিলাম। আমরা এসে পৌঁছে গেছি ভীমবালি। এখানে আমাদের ঘড়ি দেখাচ্ছে আমরা যখন থেকে ডিস্টেন্স সেট করেছি প্রায় 6 কিলোমিটার আমরা হেঁটেছি, কিন্তু অরিজিনালি আমরা তো প্রায় 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার পরে গিয়ে আমরা ট্র্যাকিংটা সেট করেছিলাম। যাই হোক, এখন ঘড়ি অনুযায়ী আমরা প্রায় 5.5-6 কিলোমিটার পৌঁছে গেছি। আর এই ভীমবালি থেকে রাস্তা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা চলে যাচ্ছে আমার পাশ দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা রুট চলে যাচ্ছে, যত ঘোড়া কিংবা পালকি যেগুলো আসছে সব কিন্তু এই রাস্তায় যাবে। আর যারা পায়ে হেঁটে যাচ্ছেন কিংবা পিঠু নিয়ে যাচ্ছেন তারা যাবেন এই রাস্তায়। তো এখান থেকে রাস্তা কিন্তু অনেকটাই ফাঁকা থাকবে। জায়গাটা শুধু দেখুন কত সুন্দর লাগছে, দেখুন শুধু। আর এই জায়গাটা হচ্ছে সেই ভীমবালি থেকে কিছুটা এসেই কিন্তু এই রকম জায়গাটা। আর যদি আমি একটু ক্যামেরাটা ঘোরাই সেক্ষেত্রে এই দেখুন, এখানে একটা খুব সুন্দর ঝর্ণা রয়েছে। আর ঝর্ণার জলটা এই যে এখান দিয়ে এসে এই যে নিচে চলে যাচ্ছে দেখুন। দারুণ লাগছে কিন্তু জায়গাটা, মানে এতক্ষণ পর এত সুন্দর একটা জায়গা পেয়েছি না, যতটা আমরা চোখে দেখতে পাচ্ছি হয়তো ততটাই সুন্দর এই ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে সেটা ফুটে উঠছে। আমরা ভীমবালির যেখানটায় রয়েছি বর্তমানে, যেখানে একটু আগে ঝর্ণাটা দেখালাম, সেখান থেকে গুগল ম্যাপ অনুযায়ী ওই কেদারনাথের দূরত্ব হচ্ছে ধরুন প্রায় 8.7 কিলোমিটার। গুগল দেখাচ্ছে যে পৌঁছতে 3.5 ঘন্টার মতন সময় লাগবে। তো যাই হোক, অনেকটা রাস্তা তো পার করেই ফেললাম। 8 কিলোমিটার হওয়া মানে আরও 8 কিলোমিটার, মানে হাফ রাস্তা অলরেডি আমরা ক্রস করে ফেলেছি। অসুবিধা এখনও অবধি সেরকম কিছু হচ্ছে না, বেশ ভালোই হেঁটে চলেছি। আপনারা যারা আসবেন, খুব বেশি কারোর যে অসুবিধা হবে এরকম কিন্তু কিছু নয়, অনায়াসেই আসতে পারবেন। এখানটায় দেখুন রাস্তার মাঝখানে কীভাবে জল পড়ছে পাহাড় থেকে, দারুণ লাগছে একদম প্রাকৃতিক সাওয়ার এটা। যারা একটু সাওয়ার নিতে চাইছেন তারা কিন্তু ইজিলি নিতে পারবেন। এই যে এখান থেকে দেখুন, এই যে নতুন ব্রিজ তৈরি হচ্ছে এটা, আর এই যে সামনে পুরনো ব্রিজটা কিন্তু অনেকটা দুর্বল, ওখানটায় সবাইকে দাঁড়াতেও দেয় না। চলুন আস্তে আস্তে ব্রিজটা পার করি। আমরা দাঁড়িয়ে রয়েছি মন্দাকিনী নদীর যে ব্রিজ আছে তার একেবারে সামনে। আমার পাশেই দেখতে পাচ্ছেন মন্দাকিনী নদী আর তার ব্রিজ। তবে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়ারেসটা জলে গুলে নিতে হবে, কারণ আমরা 50%-এর বেশি, মানে 50%ই বলতে পারেন, অলমোস্ট ক্রস করে ফেলেছি। তবে আসল চড়াই বা আসল ট্রেকিং কিন্তু এখান থেকে শুরু। আপনারা হয়তো আমার পাশে দেখতে পাচ্ছেন অনেকটা উপরে উঠতে হবে, তাই ওয়ারেস কিন্তু এবার লাগবে, একটু এনার্জি দরকার। চলুন, এতক্ষণ আমাদের না জলের দরকার পড়েছে আর না ওয়ারেসের, এবার দরকার পড়বে। এরকম এক ঢোক করে ওয়ারেস, আর এই যে 9টা টার্ন রয়েছে, 9টা টার্ন পার করে ওপরে উঠতে হবে। চলুন যাওয়া যাক। আমরা পার হচ্ছি মন্দাকিনীর ব্রিজ,
আর এইকে দেখুন জলের কি সাউন্ড, বিশাল জোর খরস্রোতা মন্দাকিনী এখানে। যাই হোক, চলুন আমরা পার করে ফেললাম, এই যে চলে এসেছি। তবে কষ্ট কিন্তু এবার, এখানে এরকম 9টা টার্ন রয়েছে, 9টা টার্নে একদম পাহাড়ের ওপরে উঠতে হবে। উঠতে উঠতে কোথায় চলে এসেছি, এরকম একটা ঝর্ণা রয়েছে আর তার পাশেই কিন্তু এই দেখুন বরফ জমে রয়েছে। দেখুন জমা বরফ এখান থেকেই শুরু হয়ে গেল। চলুন এখানে কিছুক্ষণ ওয়েট করব, বিট্টু এখনো অনেকটা পিছনে রয়েছে। আমাদের ঘড়ি দেখাচ্ছে যে অলরেডি আমরা 10.5 কিলোমিটার আমাদের হোটেল রুম থেকে হেঁটে পার হয়েছি। আর একটু আগে আমরা কোথায় ছিলাম সেটাও দেখাই। এই যে যদি একটু জুম করি, এখানে দেখুন সেই মন্দাকিনী নদীর ব্রিজ, এখানে আমরা দাঁড়িয়ে এই সাইডটায় আমরা কিন্তু আমাদের ওয়ারেস গুলেছিলাম। আর এখন আমরা ঠিক কতটা উপরে যদি একটু জুম আউট করি, এই যে ঘড়িতে সময় এখন দুপুর 2টো, আর আমরা এসে পৌঁছে গেছি দেখুন লিনচোলি ওয়াটারফলসের সামনে। তবে লিনচোলি ওয়াটারফলস বর্তমানে কিন্তু এরকম জমে বরফ হয়ে রয়েছে, এই দেখুন পুরো বরফ। যদিও বরফটা অনেকটাই নোংরা, তবে কিন্তু এখানে বরফ জমে গেছে পুরোটাই। আর একটা জিনিস বলি, এই যে দুদিকে বরফ দেখতে পাচ্ছেন, টোটালটাই কিন্তু একইভাবে থাকে, এখান দিয়ে কেটে রাস্তাটা তৈরি করা হয়, পার্ট কিন্তু একটাই। এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব একবারে। ওফ, আর এই যে লিনচোলি ওয়াটারফলস পুরোটাই তো বরফে ঢাকা। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, কতটা রাস্তা ক্রস করলাম আমরা। এই যে নিচে দেখুন সেই ব্রিজটা, আর মানুষজনকে দেখুন পিঁপড়ের মতন লাগছে, যেটা আমরা আগে বইয়ের পাতায় পড়তাম, সেরকমই কিছু একটা ব্যাপার। আর ওই মন্দাকিনীর ব্রিজ থেকে আমরা প্রায় এতটা দূরত্ব অতিক্রম করেছি, অনেকটা। এখনো প্রায় 5.5 কিলোমিটারের মতন জার্নি আমাদের বাকি আছে। এই জার্নিটা লাস্ট এই 7 কিলোমিটার জার্নি ভীষণ টাফ। যতটা সম্ভব একটু রেস্ট নিয়ে নিয়ে ওআরএস খেয়ে কিংবা যা ড্রাই ফ্রুট আছে ওই 2-1টা করে মুখে দিয়ে জার্নি কমপ্লিট করতে হবে। তো চলো বেটু, এখনো যাক। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। আপনাদের একটা জিনিস দেখাই দেখুন, এই লিনচোলি পার করার পর লিনচোলি হেলিপ্যাডের আগে এরকম একটা শেড ছিল, দেখুন পাথরটা কীভাবে পড়েছে দেখুন ওপর থেকে, আর শেডের যে লোহাটা সেটা অবধি ভেঙে দিয়েছে। এসে পৌঁছে গেছি লিনচোলি হেলিপ্যাডের একদম কাছে। আর এখানকার যে ভিউটা রয়েছে বা প্রাকৃতিক যে দৃশ্যটা রয়েছে সেটা একবার আপনাদের সামনে তুলে ধরি। দেখুন এই যে দেখুন কত সুন্দর, আর এখানে ঝর্ণাটা পুরো জমে বরফ হয়ে রয়েছে, বলতে পারেন এক কথায় গ্লেশিয়ারের রূপ নিয়ে রয়েছে। এখানে একটা ঝর্ণা রয়েছে, ওখানে একটা রয়েছে, আর সামনেই রয়েছে হেলিপ্যাড। কত বরফ রয়েছে, আর সবাই বরফের উপরে উঠে, মানে এক কথায় সিকিম কিংবা কাশ্মীরের আনন্দ। আমরা ছোট লিনচুলি পার করে এরকম একটা জায়গায় বসে রয়েছি। এই সাইডে আপনাদের দেখালাম যে ঝর্ণা না, ওটা এখন গ্লেশিয়ারে পরিণত হয়েছে। আর এই সামনেই রয়েছে কিন্তু লিনচোলি হেলিপ্যাড। আমরা এখানে ধরুন আজকে ট্রেক শুরু করেছি, সেই বেরিয়েছি তো দেখলেন যে 3:55। আমাদের হাতে যে স্মার্ট ওয়াচ রয়েছে সেটাই বলছে যে আমরা হোটেল থেকে প্রায় এখনো অবধি 13 কিলোমিটারের বেশি ট্রেক করে ফেলেছি। তো যাই হোক, খিদে সাংঘাতিক পেয়েছে আর খুব মানে টায়ার্ডও হয়ে গেছি।
তাই এরকম জায়গায় কিছুক্ষণ বসে একটু রেস্ট নেব। তো ব্যাপার হচ্ছে এখানে খাওয়ার প্রচুর দোকান রয়েছে, আপনারা চাইলে এখানে আলু পরোটা, ম্যাগি, ভাতও পেয়ে যাবেন। তবে আমরা সেটা না করে আমরা কিছু ড্রাই ফ্রুট এনেছি, সেটা দিয়েই আপাতত আজকের খাবার সেরে নিচ্ছি। কেদারনাথ এখনও 5 কিলোমিটার, আর আমরা রয়েছি লিঞ্চলিতে। সামনে ওখানে লিঞ্চলির হেলিপ্যাড, আর আপনাদের একটু আগে মার্কেটটা দেখালাম। এখান থেকেও এখনও 5 কিলোমিটার হচ্ছে কেদারনাথ। এখন বাজছে 4:10, আর আমরা রয়েছি বাড়ি লিঞ্চলির দিকে, মানে বাড়ি লিঞ্চলিতেই রয়েছি। আর এখানে মাইলস্টোন একটা দেখালাম যেটা 5 কিলোমিটার দেখাচ্ছে, তবে কোনো মতেই এটা আমার মনে হচ্ছে না যে এটা 16 কিলোমিটার। আসলে আমাদের ঘড়ি এখনই শো করছে 14.5 কিলোমিটার, আর এটা কি করে 16 কিলোমিটার হয় এটাই ভাবার। চলুন যাওয়া যাক। এখনো এখান থেকে দেখাচ্ছে 5 কিলোমিটার বাকি রয়েছে। এখন সময় সন্ধ্যে 7:30, আর আমরা দীর্ঘ 15 ঘন্টার একটা মানে জার্নি কমপ্লিট করে, জার্নি বললেও ভুল হবে, এটা হচ্ছে একটা ট্রেক কমপ্লিট করে আমরা এসে পৌঁছেছি কেদারনাথের নন্দী বেস ক্যাম্পে। মানে কেদারনাথ যাওয়ার আগে, মন্দির যাওয়ার আগে বেস ক্যাম্প রয়েছে, সেখানেই রয়েছে নন্দী ক্যাম্প। এই আমার পাশে রয়েছে সেই নন্দী বেস ক্যাম্প, এখানেই কিন্তু আজ রাতের জন্য আমাদের আস্তানা। এবার ব্যাপার হচ্ছে, যখন আমরা নন্দী বেস ক্যাম্পে ঢুকলাম, এখানে জানতে পারছি যে এখানে যে রেটে আমরা বুক করেছি তার মধ্যে আমাদের ডিনারটাও ইনক্লুড রয়েছে। তো অতএব আমাদের কাছে আলাদাভাবে আর ডিনারের জন্য কোথাও যাওয়ার দরকার নেই, আমাদের ডিনার কিন্তু এখানেই সার্ভ করা হবে। তো চলুন, আজ আর খুব বেশি দেরি করব না, কাল সকাল সকাল উঠে মন্দিরে যাব দর্শন করতে। গুড মর্নিং, এখন সময় সকাল 7টা। এই জাস্ট কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি, উঠে ক্যাম্পের বাইরে আসলাম। তার আগে অবশ্যই ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে ক্যাম্পের বাইরে আসলাম। আর এখান থেকে ভিউটা বর্তমানে ক্যাম্পের আশেপাশে অসাধারণ লাগছে। আমি আপনাদের একবার দেখিয়ে দিই। এই দেখুন হেলিকপ্টার যাচ্ছে। যাই হোক, দেখুন এখানে পাহাড়ের গায়ে বরফ দেখা যাচ্ছে, আর এইদিকে এই পিকটা দেখুন, শুধু একদম বরফে ঢাকা। আমরা ওখানেই যাব, কাছাকাছি মন্দির ওখানেই রয়েছে। আরেকটা কথা আপনাদের বলে দিই, আমরা তো জিএমভিএনে রয়েছি। জিএমভিএনে যে ক্যাম্পগুলো হয়, সেই ক্যাম্পগুলো কীরকম হয় বা টেন্টগুলো কীরকম হয়, চলুন একবার আপনাদের দেখিয়ে দিই। আমরা রয়েছি এই ক্যাম্পটায়, এই ক্যাম্পটা ভেতর থেকে কেমন চলুন দেখে নিই। এই হচ্ছে আমাদের ক্যাম্প, চলুন ক্যাম্পটা ভেতর থেকে একবার দেখিয়ে দিই। এই দেখুন, এখানে এদিকে টোটাল 5টা বেড রয়েছে, আর এদিকে 5টা বেড রয়েছে। এখানে আমি ছিলাম, এখানে বিট্টু ছিল, আর এখানে আর 3জন ছিল। যাই হোক, তো এই হচ্ছে ওভারঅল ক্যাম্প। এখানে একটা লাইট রয়েছে, একটা চার্জিং পোর্ট ওখানে দেওয়া রয়েছে। তবে যেটা বলবো যে এখানে এই কেদারনাথে থাকতে গেলে জিএমভিএন বুক করা সব থেকে ইজি, কারণ আমরা ওখান থেকে অনলাইনে বুক করে আসতে পারি। আমাদের খরচ পড়েছিল জিএমভিএন বুক করার জন্য 900 টাকা জন প্রতি। তবে যেটা বলবো যে জিএমভিএন বুক করছেন আপনারা 900 টাকায়, কিন্তু এই যে টেন্টগুলো, এইগুলো কিন্তু একদমই আমার পার্সোনালি ভালো লাগেনি। কারণ যে টাকা নেওয়া হচ্ছে 900 টাকায় ফেসিলিটি কিন্তু কিছু নেই। আপনারা দেখলেন যে ভেতরে 10টা বেড রয়েছে, অর্থাৎ একটা টেন্ট থেকে ইনকাম হচ্ছে প্রায় 9,000 টাকার কাছাকাছি। তো সেই অনুযায়ী টেন্টে কিন্তু কোনো ফেসিলিটি নেই। প্লাস এর যে ওয়াশরুমগুলো রয়েছে, ওয়াশরুমগুলো বলি এগুলো কমন ওয়াশরুম, একদম দূরে। যত টেন্ট আছে সবার জন্য ওখানে কমন ওই 6টা কি 7টা ওয়াশরুম দেওয়া রয়েছে, ওগুলো কিন্তু কমন, সবাই ব্যবহার করছে। পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু খুব একটা বেশি নয়। আর যেটা বলবো, আরেকটা হচ্ছে ডিনার কিন্তু ওই 900 টাকার মধ্যে ইনক্লুড থাকে। তো ডিনারে ছিল ভাত, ডাল, আর 2টো লুচি, আর সে সাথে ওই লাউ আর আলু দিয়ে একটা তরকারি। আর ডিনারটাও কিন্তু খুব যে ভালো সেটাও আমি বলবো না। সময় 7:30, আর আমরা জিএমভিএন থেকে চেক আউট করে বেরিয়ে চললাম। যাচ্ছি আমরা এখন কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। সামনে যে পতাকা লাগানো ক্যাম্পগুলো দেখতে পাচ্ছেন, টেন্টগুলো, এগুলো হচ্ছে জিএমভিএন নন্দী বেস ক্যাম্প। আর এখান দিয়ে এই রাস্তা ধরেই আমাদের সোজা যেতে হবে কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে দূরত্ব প্রায় ওই ধরুন 1 কিলোমিটারের মতো। চলুন যাওয়া। আর সে সাথে আরেকটা কথা বলে দিই,
এখানে যে আসতে গেলে জিএমভিএন বুক করে আসতেই হবে এরকম কোনো ব্যাপার নয়। জিএমভিএনের থেকেও কিন্তু সস্তায় টেন্ট এখানে রয়েছে, আপনারা চাইলে সেগুলো বুক করতে পারবেন। এখানে দেখুন প্রচুর ক্যাম্প রয়েছে। আর একটু আগেও যে পাহাড়গুলো দেখাচ্ছিলাম আপনাদের, এখন দেখুন পুরোটা কিন্তু মেঘে ঢেকে গেছে। আর সামনেই কেদারনাথের যে গেটটা, সেই গেটটা দেখতে পাওয়া যাচ্ছে। ওপরে লেখা রয়েছে শ্রী কেদারনাথ। এই হচ্ছে কেদারনাথের প্রবেশদ্বার। আর এখানে দেখুন সব পিঠু পালকি সব এখানে, মানে আপনারা যখন নিচ থেকে আসবেন এখানেই কিন্তু নামিয়ে দেবে, আবার এখান থেকে নিচে নিয়ে যাবে। আর এটা দেখুন এই বাদিকে রয়েছে হেলিপ্যাড। আর এখানে আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা প্রসাদ কিনে নিতে পারবেন, প্লাস আপনাদের ব্যাগপত্র এখানে রেখে দিতে পারবেন সেই দোকানগুলোতেই। সময় যত এগোচ্ছে বা রাস্তার দূরত্ব যতটা কম হচ্ছে, মনের মধ্যেও যেন ততই একটা আনন্দের সঞ্চার ঘটছে। তবে এবার যেন মন আর মানছে না। কখন মন্দিরের প্রথম ঝলক পাবো, কখন মহাদেবের দর্শন পাবো, সে নিয়ে যেন আলাদা এক উত্তেজনা বিরাজ করে চলেছে। অবশেষে সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওঙের পেছনে যখন কেদারনাথ মন্দিরের প্রথম দর্শন পেলাম, সে উচ্ছ্বাস বা সে অনুভূতি বলে বোঝানোর নয়। কেদারনাথ ধাম হিন্দু ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান এবং পবিত্র 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। মহাভারতে এই কেদারনাথ মন্দিরেরও উল্লেখ রয়েছে। মহাভারত অনুসারে জ্ঞাতি হত্যার পাপে অনুতপ্ত পাণ্ডবেরা তাদের পাপস্খলনের জন্য মহাদেবের দর্শন পাওয়ার আশায় ব্যাকুল হয়ে উঠলেন। তবে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের দ্বারা যে হত্যা হয়েছিল, সে কারণে মহাদেব পাণ্ডবদের দর্শন দিতে চাননি। মহাদেব তখন ছদ্মবেশে প্রথমে কাশী এবং পরে এই কেদারনাথে অবস্থান করেছিলেন, কিন্তু তা কোনোভাবে পাণ্ডবদের কানে চলে যায়। পাণ্ডবেরা মহাদেবের দর্শন পাওয়ার আশায় কেদারনাথ পৌঁছয়। তবে মহাদেব পাণ্ডবদের আগমনের কথা আগে থেকেই জানতে পেরে নন্দীরূপ ধারণ করে। তবে পাণ্ডবেরাই বা কম কোথায়, নন্দীরূপী মহাদেবকে ভীম চিনতে পারেন। ভীম মহাদেবের কাছে আসতে শুরু করলে দেখতে পান নন্দীরূপ ধারণ করেই মহাদেব ভূমিতে অদৃশ্য হয়ে যাচ্ছেন। ভীম তখন নন্দীরূপী মহাদেবের পিঠের কুচটি ধরে ফেলেন এবং এই অংশটিকেই পাণ্ডবেরা শিবলিঙ্গ রূপে পুজো করলেন এবং মহাদেবকে সন্তুষ্ট করলেন। মহাদেব সন্তুষ্ট হয়ে পাণ্ডবদের ভাতৃহত্যার পাপ থেকে মুক্ত করলেন। তখন থেকেই কেদারনাথ মন্দিরে পুজো হয়ে আসছে নন্দীরূপ ধারণকারী মহাদেবের পূজের। আমি এখন এসে গেছি দেখুন কেদারনাথ মন্দিরের ঠিক পেছনে। আর এই মন্দিরের পেছনে আসার কারণ, এখানে একটা শিলা রয়েছে, সেই শিলাটাই আপনাদের দেখাতে এসেছি। এই শিলাটাকে বলা হচ্ছে ভীম শিলা। কারণ কি? কারণ হচ্ছে এই মন্দিরের রক্ষাকর্তা হিসেবে ধরা হয় ভীমকে। তো যখন এই 2013 সালে বন্যা হয়, তখন আচমকা এরকম একটা শিলা এই মন্দিরের পেছনে এসে দাঁড়িয়ে পড়ে, আর পুরো মন্দির সেই বন্যার হাত থেকে রক্ষা পায়। এই হচ্ছে সেই শিলা, যার নাম দেওয়া হয়েছে ভীমশিলা। কেদারনাথ মন্দির এবং ভীমশিলা দেখার পর ঠিক এই সাইডে দেখুন রয়েছে শ্রী আদিগুরু শঙ্করাচার্য সমাধিস্থল। এইদিকে এই যে আদি গুরু শঙ্করাচার্য, যিনি অদ্বৈতবাদী ধারণায় বিশ্বাসী ছিলেন, তিনি বলেছিলেন ব্রহ্মই হল একমাত্র সত্য। 8ম শতাব্দীতে আদিগুরু এই মন্দিরটি সংস্কার করেন। সময় এবার ফিরে আসার। তবে কেদারনাথ এসে আমি যা উপলব্ধি করতে পেরেছি তা হলো, জীবনে যত কঠিন রাস্তা আসবে, সে রাস্তা পার করার পরে সাফল্য তার থেকে বেশি আনন্দ দেবে। আজকের পর্ব কেমন লাগলো জানাতে ভুলবেন না।
ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো জায়গায়।